ভেলু চাটুর্যের বাড়িতে কাকচিল বসতে পারে না। চাটুর্যে বাড়ির দুই শরিকের বিবাদ সর্বজন বিদিত, আর ছুটির দিন হলে তো কথাই নেই। এই তো গত রবিবারের ঘটনা। ভেলুবাবু উঠোনে দাঁড়িয়ে হুঙ্কার ছাড়লেন, বাড়িতে মামলা ঢুকিয়ে ছাড়বো, এই আমি বলে দিলাম। সত্যি এই মামলার কথা শুনলেই কিরকম যেন বুক ধড়পড় করে ওঠে। আচ্ছা, রাজা রামমোহন রায়ের বিরুদ্ধেও মামলা হয়েছিল, সে কথা জানেন কি? নমস্কার, আমি রিমি। পকেট হিস্ট্রির আজকের পর্বে খোঁজ নেওয়া যাক রাজা রামমোহন রায়ের সেই মামলার। এই কাহিনী বলতে গেলে প্রথমেই যার কথা বলতে হবে তিনি হলেন বর্ধমানের রাজা তেজচন্দ্র বা তেজেশচন্দ্র। ইতিহাস বলছে রাজা তেজচন্দ্রের ৮ জন রানী ছিলেন। তৎকালীন সংবাদপত্র অত্যন্ত গুরুত্বের সঙ্গেই তার খবর প্রকাশ করত। 1832 সালের 1 সেপ্টেম্বর রাজার মৃত্যু সংবাদ ছেপেছিল সমাচার দর্পণ। এই তেজচন্দ্রই সেকালে খবরের কাগজের একদম প্রথম পাতার শিরোনামে জায়গা করে নিয়েছিলেন রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে সরাসরি মামলা করে। এই বিষয়ের তথ্য আমরা সংগ্রহ করেছি ইতিহাস চর্চাকারী রানা সেনগুপ্তের লেখা থেকে। জানা যাচ্ছে রাজা রামমোহন রায়ের পিতা রামকান্তের খাজনা বাবদ রাজা তেজচন্দ্র 15,002 টাকা পেতেন। এই টাকা রামকান্ত মেটাননি। তারই ফলস্বরূপ তেজচন্দ্র সরাসরি মামলা করেন রামমোহন ও রামকান্তের ভাই গোবিন্দ প্রসাদ রায়ের বিরুদ্ধে। এই মামলা দায়ের হয় কলকাতার কোর্টে। তৎকালীন সমাচার দর্পণে এই মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়। দেখা যাচ্ছে এই মামলার মূলে ছিল একটি জমি, যা তেজচন্দ্র ইজারা দিয়েছিলেন রামকান্তকে। চলুন বিষয়টি আরো ভালো করে বোঝার জন্য আমরা আরো পিছিয়ে যাই। 1770 সাল 25শে মে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ধমানের রাজা ত্রিলোকচন্দ্র। এই ত্রিলোকচন্দ্র কোম্পানির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন খাজনা দেওয়া নিয়ে। ত্রিলোকচন্দ্র যখন মারা গেলেন রাজবাড়ির অবস্থা তখন ভীষণ খারাপ। ত্রিলোকচন্দ্রের পারলৌকিক ক্রিয়ার জন্য শুধু রাজবাড়ির আসবাবপত্র বিক্রি নয়, কোম্পানির থেকেও টাকা ধার করতে হয়েছিল। এই রকম কঠিন পরিস্থিতিতে নাবালক পুত্র তেজচন্দ্রকে সামনে রেখে রানী ভীষণ কুমারী জমিদারির হাল ধরলেন। ইতিহাস বলছে সেই সময় বর্ধমানের মতো এক সমৃদ্ধ জনপদের দিকে ওয়ারেন হেস্টিংসের লোভী দৃষ্টি পড়ল। বর্ধমানের রানী ভীষণ কুমারীর পাশে তখন একমাত্র রয়েছেন দেওয়ান রূপনারায়ণ চৌধুরী। রাখাল মুখোপাধ্যায়ের বর্ধমান রাজবংশানুচরিত থেকে জানা যায় হেস্টিংস ভেবেছিলেন বিধবা রানী ও তার একমাত্র বাঙালি নায়েবকে সহজেই শায়েস্তা করে তিনি বর্ধমানের উপর আধিপত্য বিস্তার করতে পারবেন। বাস্তবে কিন্তু তা ঘটল না। রাখাল মুখোপাধ্যায় তার বইয়ে নায়েবের নাম রূপনারায়ণ চৌধুরী বলে উল্লেখ করলেও প্রকৃতপক্ষে সেই নায়েব ছিলেন রামকান্ত রায়, অর্থাৎ রাজা রামমোহন রায়ের পিতা। এই রামকান্ত রায়ের বিরুদ্ধে সেই সময় ওঠে একাধিক অভিযোগ। এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর অভিযোগটি ছিল রামকান্তই ছিলেন তেজচন্দ্রের জন্মদাতা। তৎকালীন সিভিল সার্ভেন্ট ডুকাবেল সাহেব এবং ভীষণ কুমারীর বেয়াই পার্টনার লালা বাহাদুর সিংহ এই একই অভিযোগ করেছিলেন। এই কথা বলাই বাহুল্য, এই অভিযোগকে কেন্দ্র করে সেকালে এক তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। রানীর শত্রুরা চুরির অভিযোগে রামকান্তকে গ্রেফতার করিয়ে কারাগারে পাঠানোর ব্যবস্থা করে। যদিও রামকান্তের বিরুদ্ধে এই চুরির অভিযোগের সত্যতা প্রমাণিত হয় না এবং রামকান্ত ছাড়া পান। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেই রানী ভীষণ কুমারীর পাশে দৃঢ়ভাবে দাঁড়ান রামকান্ত রায়। তিনি তো শুধু নায়েব নন, তিনি ছিলেন রানীর দীক্ষাগুরুও। এখন প্রশ্ন হলো, বর্ধমান রাজবংশানুচরিতে রামকান্ত রায়ের পরিবর্তে রূপনারায়ণ চৌধুরীর নাম লেখা হলো কেন? এর সুস্পষ্ট কারণ বলা একটু হলেও মুশকিল। তবে একথা হয়তো বলাই যায়, এর পিছনে রামকান্ত ও রানীকে জড়িয়ে জন্ম নেওয়া বিতর্কের অবশ্যই ভূমিকা ছিল। বালক তেজচন্দ্র তার মা এবং তাদের নায়েবকে কেন্দ্র করে জন্ম নেওয়া এই বিতর্কের সম্পর্কে কি পরবর্তীকালে জানতে পেরেছিলেন? না জানার কোনো কারণ কিন্তু নেই। তবে প্রাথমিকভাবে তেজচন্দ্র নায়েবের প্রতি অবশ্যই কৃতজ্ঞ ছিলেন। এই কথা অনস্বীকার্য। রামকান্ত না থাকলে ত্রিলোকচন্দ্রের মৃত্যুর পর এই জমিদারি রক্ষা করা কখনোই সম্ভব হতো না। এই অবদানের জন্যই খুব সম্ভবত রামকান্ত ওই জমি পেয়েছিলেন এবং দীর্ঘদিন খাজনা না দিয়েও কাটিয়ে দিয়েছিলেন। আবার একটি প্রশ্ন আসে, এই মামলা তেজচন্দ্র করলেন কেন, তাও আবার রামকান্ত রায়ের মৃত্যুর অনেক বছর পর? নির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তর দেওয়াও খুবই দুরূহ কাজ। হয়তো তেজচন্দ্রকে কেউ পরবর্তীকালে প্ররোচিত করেছিলেন এই মামলা দায়ের করার জন্য।
এই মামলা সম্পর্কে বিস্তারিত খবর প্রকাশিত হয়েছিল সমাচার দর্পণ পত্রিকায় 1832 সালের 15ই ডিসেম্বর। তেজচন্দ্র এই মামলায় রামমোহন রায়ের ভাই জগমোহন রায়কেও অভিযুক্ত করেছিলেন। তেজচন্দ্রের বক্তব্য ছিল তিনি জগমোহন রায়ের কাছ থেকেও টাকা পান। এই মামলায় রাজা রামমোহন রায় দীর্ঘ বক্তব্য পেশ করেছিলেন। সমাচার দর্পণ রামমোহন রায়ের সেই বয়ান প্রকাশ করেছিল। রামমোহন রায় বলেছিলেন তার পিতা যদি কোনো খাজনা বাকি রেখে গিয়েও থাকেন তাহলে সেই বকেয়া খাজনার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। এই বকেয়া সম্পর্কে তিনি কিছুই জানতেন না। রামমোহন রায় এই কথাও বলেন তার স্বর্গত পিতার কোনো সম্পত্তি তিনি উত্তরাধিকার সূত্রে পাননি। তিনি আরও বলেন, আমার আচার ব্যবহার ও ধর্ম বিষয়ক বিবেচনা প্রসূত আমি স্বীয় বংশ হইতে নির্লিপ্ত হই এবং আমার পিতা ঠাকুর থাকিতেও তাহার সঙ্গে স্বীয় পরিজনের সঙ্গে আমি পৃথক। অতএব আমাকে উত্তরাধিকারী বলিয়া ফরিয়াদি আমার নামে উক্ত বিষয়ে কোনো নালিশ করিতে পারেন না। রামমোহন রায়ের বয়ান থেকে আরও জানা যায়, ফরিয়াদির দাবি অনুযায়ী তার পিতা রামকান্তের 1204 বঙ্গাব্দে ওই বকেয়া টাকা ফরিয়াদিকে দেওয়ার কথা ছিল। 1204 সালের পর আরও 7 বছর রামকান্ত বেঁচে ছিলেন। রামকান্তের মৃত্যুর প্রায় 20 বছর পর এই মামলা দায়ের করা হয়। কিন্তু ফরিয়াদি অর্থাৎ মামলাকারী রামকান্তের জীবদ্দশায় কেন এই বকেয়া টাকা উদ্ধার করার চেষ্টা করেননি বা মামলা দায়ের করেননি, সেই বিষয়ে ফরিয়াদির কারণ দর্শানো উচিত বলে রামমোহন রায় মনে করেন। ভাই জগমোহন রায়কে এই মামলায় অভিযুক্ত করার প্রসঙ্গে রামমোহন রায় বলেন তার ভাইও ইহলোক ত্যাগ করেন 1218 সালে, অর্থাৎ এই মামলা দায়ের হওয়ার 13 বছর আগে। মামলাকারী রাজা তেজচন্দ্র বলেন তিনি আরও আগেই এই মামলা দায়ের করতেন, কিন্তু রাজা রামমোহন রায়ের ঠিকানা না পাওয়ায় তার এই মামলা দায়ের করতে দেরি হয়ে গেল। এর উত্তরে রামমোহন রায়ের বয়ান ছিল আসামি কখনো কোম্পানি বাহাদুরের এলাকার বাহিরে ছিলেন না। তার বর্তমানে কালেক্টরি এলাকাতেও বিষয় আছে, হুগলিতেও বাকি আছে। এমনকি তেজচন্দ্রের জমিদারির ভিতরেও তার ভারী জমার অনেক পত্তনি তালুক আছে। তিনি টানা 9 বছর কলিকাতা মহানগরীতে বাস করিতেছেন। রামমোহনের বয়ানের শেষ অংশে উনি যা বলেন তাতে এই মামলা আরও চাঞ্চল্যকর হয়ে ওঠে। রামমোহন তার বয়ানের এই অংশে রাজচন্দ্রের একমাত্র পুত্র প্রতাপচন্দ্রের উল্লেখ করেন। এই প্রতাপচন্দ্র নিখোঁজ হয়ে গিয়েছিলেন এবং তাঁর আর খোঁজ না পাওয়ার ফলে ধরে নেওয়া হয়েছিল তিনি মারা গেছেন। এই প্রতাপচন্দ্রের দেওয়ান ছিলেন গুরুদাস মুখোপাধ্যায়, যিনি সম্পর্কে ছিলেন রামমোহন রায়ের ভাগ্নে। প্রতাপচন্দ্রের তথাকথিত অন্তর্ধান বা প্রয়াণের পর রাজা তেজচন্দ্র তাঁর দেওয়ান পরাণচন্দ্রকে নিয়ে তাঁর একমাত্র পুত্রের বিষয় সম্পত্তি গ্রাস করতে উদ্যত হন। প্রতাপচন্দ্রের 2 রানীকে তিনি কোনো মাসোহারা দিতেও অস্বীকার করেন। ওই 2 রানী তেজচন্দ্রের বিরুদ্ধে মামলাও করেন। ওই মামলায় রানীদের নিজের প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে রাজা রামমোহন রায় যথেষ্ট সাহায্য করেন। এই মামলায় প্রতাপচন্দ্রের রানীদের পক্ষে লড়েছিলেন গুরুদাস মুখোপাধ্যায়। আগেই বলেছি প্রতাপচন্দ্রের দেওয়ান এই গুরুদাস মুখোপাধ্যায় ছিলেন রামমোহন রায়ের ভাগ্নে। এই গোটা বিষয়ের উল্লেখ করে রামমোহন বলেন এতদিন বাদে এই মামলা করে তেজচন্দ্র আসলে ওই পুরনো ঘটনার প্রতিশোধ নেওয়ারই চেষ্টা করেছেন। মামলায় রামমোহন রায় জিতেছিলেন। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও ফরিয়াদি এবং আসামির বয়ান খতিয়ে দেখে বিচারক ব্রাডন সাহেব এই মামলা ডিসমিস করেন। এরপর তেজচন্দ্র সদর দেওয়ানি আদালতে এই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করেন, কিন্তু সেখানেও তেজচন্দ্রের হার হয়। মামলা জেতেন রাজা রামমোহন রায়। ইতিহাসের গতি বড় বিচিত্র, ইতিহাসের রং বিবিধ। ইতিহাস কথা বলে, আমরাই তা শুনতে পাই না, নাকি শুনতে চাই না। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর আপনাদের প্রিয়জনদের একটু শেয়ার করবেন যদি ভালো লাগে তবেই। আজকের মতো বিদায় নিচ্ছে আমি রিমি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে।